এপিসোডের শুরুতে আমরা লর্ড ফ্লাইং স্নেককে দেখতে পাই যে খাবার খাচ্ছিল। মূলত সিফ্যাংই লর্ড ফ্লাইং স্নেককে খাবারগুলো দিয়েছিল এবং তার বদলে জিজ্ঞাসা করে গড অফ অর আর কিং বাইলিং এর মধ্যে কিরকম সম্পর্ক ছিল। লর্ড ফ্লাইং স্নেক বলে, সত্যি বলতে আমারও বিশ্বাস হয় না যে তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে, আর যদিও বা থেকে থাকে তাহলে তোমার চিন্তা করার দরকার নেই, কারণ কিং বাইলিং শুধুমাত্র থ্রি রিয়ালামের বিষয়ে ভাবে, যার কারণে সে তো এখন হ্যাভেনেও নেই। কোথায় গেছে কে জানে, এতদিনে হয়তো সে গড অফ অরকে ভুলেই গেছে। এটা বলে সেখান থেকে লর্ড ফ্লাইং স্নেক চলে যায়। তবু এই উত্তরে সিফ্যাং সন্তুষ্ট হতে পারে না, ওর আরও কিছু জানার ছিল। এদিকে সুয়ানজি বসে বসে সিফ্যাংয়ের দেওয়া সেই পাজলটি সলভ করার চেষ্টা করছিল, তবে কিছুতেই কোনো লাভ হয় না। অন্যদিকে আমরা সুয়ানজির বাবাকে দেখতে পাই, যার কাছে একজন ডিসিপল এসে বলে ডেমন ক্লান থেকে কিছু লোক এসেছে, তাদের সাথে উতং এবং রুইও রয়েছে। তারা সবাই মিলে সেখানে যায়, যেখানে লিটল সিক্সকে দেখে সুয়ানজির বাবা রেগে যায় আর বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি তো ডেমনদের সাথে হাত মিলিয়েছো। এটা শুনে লিটল সিক্স তো অবাক হয়ে যায়, কারণ তার কথাই তো সে ডেমন ক্লানে গিয়েছিল। কিন্তু তারপরও লিটল সিক্স সবার সামনে এই বিষয়ে আর কিছুই বলে না এবং বলে, আপনারা লিংলংয়ে যে স্পিডটা নিয়ে এসেছেন সেখানে শুধুমাত্র লিংলংয়ের অর্ধেক স্পিডই রয়েছে, বাকি অর্ধেক উতং একটি ফ্লাওয়ার ডেমনের মধ্যে ভরে দিয়েছিল। লিটল সিক্সদের সাথে আসা ডেমনগুলো সেখানে একটি বাক্স বা কফিন টাইপের কিছু একটা নিয়ে আসছিল, তবে সামনে এগোনোর আগে সেখানে থাকা একজন মাস্টার গিয়ে ওদের উপরে অ্যাটাক করে, যার কারণে কফিনটি ওদের হাত থেকে পড়ে যায় এবং সেখান থেকে সেকেন্ড সিনিয়রের লাশ বেরিয়ে আসে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। লিটল সিক্সও এর মানে বুঝতে পারছিল না। সুয়ানজির বাবা তো লিটল সিক্সের উপরে রেগে যায়, কারণ তার মনে হচ্ছিল যে লিটল সিক্সই সেকেন্ড সিনিয়রকে মেরে ফেলেছে, তাই তখন সে লিটল সিক্সের উপরে অ্যাটাক করে। লিটল সিক্স অনেকটা আহত হয়ে যায় আর বলে, আপনার কি সত্যি মনে হয় যে আমি এমনটা করতে পারি? আমি সত্যি এমনটা করিনি। তবে সুয়ানজির বাবার এটা বিশ্বাস হয় না এবং সে লিটল সিক্সকে সেখানে মেরে ফেলতে চায়, তবে তার আগে রোইও সেখান থেকে লিটল সিক্সকে নিয়ে চলে যায়। লিটল সিক্স নিজে অনেকটা ভেঙে পড়েছিল, কারণ নিজের সেকেন্ড সিনিয়রকে লিটল সিক্স অনেক বেশি সম্মান করত। ও তো এখানে পাগলের মতো করতে শুরু করে দেয়, কারণ উতং সেকেন্ড সিনিয়রকে মেরে ফেলেছে। রোইও কোনো মতে লিটল সিক্সকে সামলানোর চেষ্টা করে। অন্যদিকে ব্রাদার লিউ সুয়ানজিকে একটি চিঠি দেয়, যেটা কিনা সুয়ানজিকে ওর বাবা পাঠিয়েছিল। চিঠি পড়ে সুয়ানজি অবাক হয়ে যায়, কারণ সেখানে লেখা ছিল লিটল সিক্স নাকি তার সেকেন্ড সিনিয়রকে মেরে ফেলেছে এবং সে ডেমনদের সাথে হাত মিলিয়েছে। তাছাড়াও ওখানে আরও লেখা ছিল লিংলং এর বাকি অর্ধেক স্পিরিট এখনও উতং এর কাছে রয়েছে। ফেনরো বলে লর্ড ফ্লাইং স্নেক একজন হ্যাভেনের অফিসার, যার কারণে সে মাউন্ট বুজাও খুঁজে বের করতে আমাদেরকে সাহায্য করতে পারে। এতে তখন সুয়ানজি লর্ড ফ্লাইং স্নেককে অনুরোধ করে যে মাউন্ট বুঝা ওদেরকে খুঁজে বের করতে সাহায্য করতে। লর্ড ফ্লাইং স্নেক বলে, যেহেতু এখন আমি তোমার স্পিড বিস্ট, এই কারণে আমার কোনো ম্যাজিকই কাজ করছে না। এক কাজ করো, তুমি নিজের বাহু কেটে রক্ত দাও এবং আমাকে মুক্ত করো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো। এতে সুয়ানজি তখন নিজের বাহু কাটতে যায়, তবে সিফ্যাং ওকে আটকায় এবং বলে, আমার কাছে অন্য একটি উপায় রয়েছে। লিংলং এর অর্ধেক স্পিরিট এখন লিংলং এর ভিতরেই রয়েছে, আমরা চাইলে লিংলং এর ওই অর্ধেক স্পিরিট দ্বারা ফ্লাওয়ার ডেমনের ভিতরে থাকা স্পিরিটকে কন্ট্রোল করতে পারবো এবং তখন আমরা যা বলবো তাকে তাই শুনতে হবে। অন্যদিকে লিটল সিক্স ডেমন ক্লানে চলে এসেছিল এবং সেখানে বসে ওয়াইন পান করছিল মনের দুঃখে। তখন সেখানে ফ্লাওয়ার ডেমন অর্থাৎ নকল লিংলং চলে আসে। ফ্লাওয়ার ডেমন ওর কাছ থেকে ওয়াইনটি কেড়ে নেয় এবং ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে মারা গিয়েছে সে তো আর ফিরে আসবে না, তাই এখন আর চিন্তা করে লাভ নেই, তুমি নিজেকে শান্ত করো। এটা শুনে লিটল সিক্স অনেক রেগে যায় আর বলে, তুমি শুধু দেখতেই লিংলং এর মতো, কিন্তু তুমি লিংলং হওয়ার যোগ্যই না। এখন এখান থেকে যাও এবং কোনো সময় আমার চোখের সামনে এসো না। ফ্লাওয়ার ডেমন বলে, তুমি এসব কি বলছো? আমিই তো হলাম লিংলং। লিটল সিক্স বলে, তুমি লিংলং নও, বরং তুমি একটি ফ্লাওয়ার ডেমন। উতং তোমার মধ্যে থেকে অর্ধেক স্পিরিট বের করে লিংলং এর অর্ধেক স্পিরিটকে তোমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এটা কিছুতেই ফ্লাওয়ার ডেমনের বিশ্বাস হতে চায় না। ফ্লাওয়ার ডেমন দৌড়ে সেই জায়গায় চলে যায় যেখানে উতংয়ের সাথে ওর প্রথম দেখা হয়েছিল এবং সেখানে যেতেই ওর মনে পড়ে যায় ও আসলে লিংলং নয়,
বরং সত্যি একজন ফ্লাওয়ার ডেমন। এগুলো মনে পড়তেই ফ্লাওয়ার ডেমনের অনেক বেশি কষ্ট হতে থাকে, কারণ উতাংকেও সত্যি ভালোবেসেছিল, তবে পরেও নিজেকে সামলে নেয়। অন্যদিকে এরা সবাই লিংলংয়ের কাছে আসে। লর্ড ফ্লাইং স্নেক লিংলংয়ের উপর একটি ম্যাজিক করে, তার প্রভাব এদিকে ফ্লাওয়ার ডেমনের উপরেও পড়তে থাকে। তখন এদিক থেকে সুয়ানজি যে কথাগুলো বলছিল সেই কথাগুলো ফ্লাওয়ার ডেমনও বলছিল। এমন মনে হচ্ছিল যেন সুয়ানজি ফ্লাওয়ার ডেমনকে বশ করে নিয়েছে। এভাবেই ওরা লিটল সিক্সের সাথেও কথা বলে নেয়। এখানে লর্ড ফ্লাইং স্নেক কোনো একটি ম্যাজিক করতে থাকে, যার ফলে ওই দিকে ফ্লাওয়ার ডেমন লিটল সিক্সের পিঠে ম্যাজিক করে কিছু একটা চিহ্ন এঁকে দেয়, যার ফলে এবার ওরা সরাসরি লিটল সিক্সের সাথে কথা বলতে পারছিল। এরপর ফ্লাওয়ার ডেমন নিজের হুঁশে ফিরে আসে, কিন্তু ওর কিছুই মনে ছিল না যে এতক্ষণ ওর সাথে কি হয়েছে। লিটল সিক্স ওকে জাদুর আয়না দেয়, যেটা স্পর্শ করা মাত্রই ওর মনে পড়ে যায় উতং ঠিক এই জায়গায় ওর অর্ধেক স্পিড লুকিয়ে রেখেছে, যেটা লিটল সিক্স নিজের কাছে নিয়ে নেয়। ফ্লাওয়ার ডেমন সেই স্পিডগুলো চায়, তবে লিটল সিক্স বলে এখন নয়, আগে তুমি লিংলংয়ের স্পিড ফেরত দেবে, তারপরে তুমি এটা পাবে। আর তোমার মধ্যে থেকে লিংলংয়ের স্পিড বের করতে হলে আমাদেরকে সোল বেল লাগবে, যেটা উতংয়ের কাছে আছে, তাই যাও সেটা চুরি করে আনো। লিটল সিক্সের কথা মতো ফ্লাওয়ার ডেমন যায় সেই সোল বেল চুরি করতে, এবং তার বদলে সেখানে একটি নকল সোল বেল রেখে দেয়। পরে ও এটি গিয়ে লিটল সিক্সকে দিয়ে দেয়। এদিক থেকে লর্ড ফ্লাইং স্নেক শেখাচ্ছিল কিভাবে সোল বেল ব্যবহার করে সোলকে বের করতে হয়, আর সেই অনুযায়ী লিটল সিক্স ওর ভিতর থেকে সোল বের করার চেষ্টা করছিল, এবং ওরা এতে সফলও হয়ে যায়। তবে আমরা রুইউকে দেখতে পাই যে লুকিয়ে লিটল সিক্সের পিঠ থেকে সেই ম্যাজিকটি সরিয়ে নেয়, যার ফলে সুয়ানজিরা আর কেউই লিটল সিক্সের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। এরপর ফ্লাওয়ার ডেমন সেখানে একটি বাক্স নিয়ে আসে, যার মধ্যে ছিল ড্রাগন সিল এবং স্পিরিচুয়াল কি। রুইউ সেগুলো নিজের কাছে রেখে দেয়, তবে তার মধ্যে সেখানে ডেমনরা অ্যাটাক করে দেয়। রুইউ লিটল সিক্সকে একটি জায়গায় রেখে সেখান থেকে চলে যায় ডেমনদের সাথে লড়াই করতে, তবে ও লড়াই করতে গিয়ে পাশে থাকা একটি খাদে পড়ে যায়। এটা দেখে লিটল সিক্স বেরিয়ে আসে এবং নিজের ডেমনদের সাথে লড়াই করছিল। ততক্ষণে সেখানে সুয়ানজিরা সবাই চলে এসেছিল এবং ওরা লিটল সিক্সকে বাঁচিয়ে নেয়। এদিকে উতং এসে দেখতে পায় ফ্লাওয়ার ডেমন এখন নিজের রূপে চলে এসেছে, কারণ ও অন্য কারোর চেহারা নিয়ে নিজের জীবনযাপন করতে চায় না, এমনকি উতংয়ের সাথে এভাবেই থাকতে চায়। তবে উতং এতে রেগে যায় এবং অন্য কোনো কথা না বাড়িয়ে ফ্লাওয়ার ডেমনকে সেখানেই শেষ করে দেয়। এরপর উতং লিংলংয়ের কথা ভেবে সেখানে কান্না করতে থাকে। তখনই সেখানে ডেমন কিং এসে উতংয়ের উপরে অ্যাটাক করে দেয়। লিটল সিক্স যখন সেক্টর ফেরত আসে তখন সবাই মিলে ওকে ঘিরে ধরে। সুয়ানজির বাবা বলে, তুমি আবারও এখানে এসেছো, মনে হচ্ছে তোমার প্রাণের কোনো মায়া নেই। এতে সুয়ানজি বোঝানোর চেষ্টা করে লিটল সিক্সের কোনো দোষ নেই। লিটল সিক্স তখন লিংলংয়ের স্পিড বের করে সেটা সুয়ানজির বাবার কাছে দিয়ে দেয়। আন্টি হুয়াং লিংলংয়ের স্পিড লিংলংকে ফেরত দিয়ে দেয়। তখন লিংলং ঘুমের মধ্যে দেখতে পায় যে কিভাবে উতং ফ্লাওয়ার ডেমনের মধ্যে ওর স্পিড ভরেছিল এবং সবার সাথেও অনেক খারাপ আচরণ করেছিল, উতংকে কিসও করেছিল। এগুলো মনে পড়তে লিংলং ধরফড়িয়ে ঘুম থেকে ওঠে। সুয়ানজি তো বেশ খুশি ছিল, কারণ অনেকদিন পর ওর নিজের বোন সুস্থ হয়েছে। এদিকে লিটল সিক্সকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। এখানে লিটল সিক্স সুয়ানজির বাবাকে বলে, আপনি যে মিশন আমাকে দিয়েছিলেন সেটা আমি কমপ্লিট করেছি। এতে সুয়ানজির বাবা বলে, আমি তোমাকে কোনো রকম মিশন দেইনি, আর ডেমনদের সাথে হাত মিলানো তো একদমই না। সবার কাছে এটা ক্লিয়ার হয়ে যায়, তার মানে ডেমনরাই লিটল সিক্সকে ফাঁসিয়েছে। তবে তারপরও সুয়ানজির বাবা বলে, তুমি সেকেন্ড সিনিয়রকে মেরেছো, তাই তোমার কোনো ক্ষমা হবে না। হয়। অন্যদিকে আমাদেরকে রুইউকে দেখানো হয় যে ড্রাগন ছিল স্পিরিচুয়াল কি ডেমন কিংকে দিয়ে দেয়। তখন আমরা জানতে পারি সেদিন সুয়ানজির বাবা নয়, বরং সেই ডেমনটি সুয়ানজির বাবার রূপ ধরে লিটল সিক্সের কাছে গেছিল, আর রুইউকে তারাই প্ল্যান করে লিটল সিক্সের সাথে পাঠিয়েছে। তখন ডেমন কিং রুইউকে তার বোনের সাথে দেখা করার অনুমতি দেয়। এটা শুনে রুইউ তাড়াতাড়ি নিচে নেমে যায় আর তার বোনের সাথে দেখা করে।
মূলত ডেমন কিং তার বোনকে মারার হুমকি দিয়েই রুইউকে তার হয়ে কাজ করাতো। এরপর আমাদের গোপন জলাশয়ের কাছে সুয়ানজির বাবা ও হাওচেনের মাস্টারকে দেখানো হয়। গোপন জলাশয়ে একটি ফাটল ধরেছিল, তাই হাওচেনের মাস্টার সুয়ানজিকে বলে তোমাকে হাওচেনকে বিয়ে করতে হবে, তাহলে তোমরা দুজন মিলেই পারবে এই ফাটলটি ঠিক করতে। কিন্তু তখনই লর্ড ফ্লাইং স্নেক আসে আর বলে আমি হলাম হেভেনের একজন অফিসার, এটা তো আমার বাঁহাতের খেলা। তখন লর্ড ফ্লাইং স্নেক সেই ফাটলটি ঠিক করে দেয়। এরপর সুয়ানজির বাবা লর্ড ফ্লাইং স্নেককে অনেক সম্মান জানাতে থাকে, কারণ লর্ড ফ্লাইং স্নেক একজন হেভেনের অফিসার। এটা দেখে হাওচেন বলে আপনার তো এখন হেভেনে যাওয়া উচিত, আপনি এখানে থেকে কি করবেন? এটা শুনে লর্ড ফ্লাইং স্নেক বলে তাতে তোমার কি? বাই দ্য ওয়ে, তোমার মুখটা কেমন চেনা চেনা লাগছে। এটা বলেই সে হাওচেনের মুখে একটি ঘুষি মেরে দেয়। হাওচেনের তখন অনেক রাগ হয়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। এরপর লিং লং সুয়ানজির কাছে লিটল সিক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সুয়ানজি তাকে কিছু বলে না আর বলে তুমি আগে রাইস কেক খেয়ে নাও। লিংলং যখনই রাইস কেক দেখে তখনই তার মনে পড়ে যায় যে সে এই রাইস কেক নিয়ে সেকেন্ড সিনিয়রকে দিয়েছিল, আর এটা খেয়ে সেকেন্ড সিনিয়র মারা গেছিল। সুয়ানজি তখন সেখান থেকে চলে যায়। রাইস কেকের গন্ধ পেয়ে লর্ড ফ্লাইং স্নেক সেখানে চলে আসে। লিংলং তখন তাকে ধরে ফেলে আর লিটল সিক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে। এতে লর্ড ফ্লাইং স্নেক তাকে সবটা জানিয়ে দেয় যে লিটল সিক্সকে এখন জেলে ভরে রাখা হয়েছে। লিংলং এটা শুনে কান্না করতে থাকে যে তার জন্য লিটল সিক্সকে আজকে এতটা সহ্য করতে হচ্ছে, সেই তো সেকেন্ড সিনিয়রকে মেরে ফেলেছে। সুয়ানজি ও সিফ্যাং তারপর লিটল সিক্সের কাছে যায়। সুয়ানজি তাকে জানায় যে লিংলংয়ের জ্ঞান ফিরে এসেছে, যেটা শুনে লিটল সিক্স অনেক খুশি হয়ে যায়। আমরা সেখানে লিংলংকেও লুকিয়ে থাকতে দেখি। তখন সেখানে একটি লোক আসে আর বলে এখন লিটল সিক্সকে বিচার সভার জন্য নিয়ে যাওয়া হবে। লিটল সিক্সকে তারা সেখান থেকে নিয়ে যেতে থাকে। এপিসোডের শুরুতে আমরা লিটল সিক্সকে বিচার সভায় দেখি। সবাই তাকে নিজের দোষ স্বীকার করে নিতে বলে। এতে লিটল সিক্স বলে আমি স্বীকার করছি যে আমি ডেমন ক্ল্যান হয়ে কাজ করেছি। এতে আরেকটি লোক বলে তুমি শুধু এটাই করনি, তুমি তোমার সেকেন্ড সিনিয়রকেও মেরে ফেলেছ, এটা কে বলবে? এতে লিটল সিক্স তখন সে যেটা করেনি সেই দোষটি নিজের ঘাড়ে নিয়ে নেয়। সুয়ানজি তখন বলে লিটল সিক্স এটা করেনি, আর যদি সে করেও থাকে সে এটা ইচ্ছে করে করেনি। সুয়ানজির বাবা তখন তাকে ধাবার দিয়ে থামিয়ে দেয় আর সে লিটল সিক্সকে বলে তুমি নিজেকে নিজেই শাস্তি দাও। এতে লিটল সিক্স একটি তলোয়ার বের করে নিজের গর্দান কাটতে যায়। তখনই লিংলং গিয়ে লিটল সিক্সকে থামিয়ে দেয় আর বলে আমার সব কিছু মনে পড়ে গেছে যে সেকেন্ড সিনিয়রকে তুমি নয় বরং আমি মেরেছিলাম, শাস্তি যদি পেতেই হয় তাহলে আমার পাওয়া উচিত। এতে লিটল সিক্স তখন লিংলংকে থামিয়ে দেয় আর বলে আমাকে বাঁচানোর জন্য তুমি মিথ্যা কথা কেন বলছো? লিটল সিক্স তখন লিংলং এর কানে কানে বলে তুমি এখানে এসে ঝামেলা করো না, যা হচ্ছে তা হতে দাও। তখন সেখানে থাকা সবাই সুয়ানজির বাবাকে রিকোয়েস্ট করে যেন সে লিটল সিক্সকে প্রাণে না মারে। এতে সুয়ানজির বাবা রাজি হয়ে যায়, কিন্তু সে লিটল সিক্সকে তার সেক্ট থেকে বের করে দেয়। লিংলংও বলে তাহলে আমিও লিটল সিক্সের সাথে এই সেক্ট ত্যাগ করব। তখন সুয়ানজি লিংলংকে আটকাতে গেলে লিংলং বলে আমি লিটল সিক্সকে ছাড়া বাঁচতে পারবো না, তাই তুমি আমাকে আটকিও না। এটা বলে লিংলং লিটল সিক্সের সাথে সেক্ট ত্যাগ করে দেয়। যাই হোক, এরপর আমাদেরকে লিংলং ও সুয়ানজিকে দেখানো হয়। লিংলং নিজের জিনিসপত্র গুছাচ্ছিল ও সুয়ানজি সেখানে তাকে সাহায্য করছিল। লিংলং যাওয়ার আগে সুয়ানজিকে একটি মেমোরি পার্ল দিয়ে যায়, যেটাতে তাদের মায়ের স্মৃতি ছিল। তারপর লিংলং লিটল সিক্সের সাথে সেখান থেকে চলে যায়। সুয়ানজি তখন কান্না করতে থাকে। পরে লিটল সিক্স লিংলংকে তার বাড়িতে নিয়ে আসে। লিংলংকে সে তার রুম দেখিয়ে দেয়। লিটল সিক্স বলে যদি তোমার কিছু দরকার হয় তাহলে পাশের রুমেই চলে এসো, আমি তোমার ঠিক পাশের রুমেই থাকবো। এটা বলে সে চলে যেতে গেলে লিংলং তাকে ধরে কিস করে নেয়। এরপর তারা দুজন একে অপরকে হাগ করে। যাই হোক, এরা তো সেটেল হয়ে গেল। এবার চলো আমরা আমাদের অন্য জুটিকে দেখে আসি। সিফ্যাং সুয়ানজিকে সান্ত্বনা দিতে বলে তুমি মন খারাপ করো না, লিটল সিক্স ও লিংলং একে অপরের সাথে অনেক সুন্দর একটি জীবন কাটাবে।
আর তোমার যদি তাদের এতই মনে পড়ে তাহলে তুমি গিয়ে তাদেরকে দেখে আসতে পারো। এরপর আমাদেরকে সুয়ানজির বাবাকে দেখানো হয়, যে নিজের স্ত্রীর মেমোরিয়ালের সামনে অনেক মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখনই সেখানে সুয়ানজি ও সিফ্যাং চলে আসে। সুয়ানজির বাবা তখন সুয়ানজিকে বলে খুব তাড়াতাড়ি তোমাদের দুজনকে বিয়ে দিয়ে দেওয়া হবে। এটা শুনে সুয়ানজি তো বিশ্বাসই করতে পারছিল না। সুয়ানজির বাবা বলে লিটল সিক্স ও লিংলং একে অপরের সাথে অনেক ভালো একটি জীবন পাবে, তোমাদের অধিকার আছে একে অপরের সাথে ভালো একটি জীবন ক্রিয়েট করার। সুয়ানজির বাবা সিফ্যাংকে বলে খুব তাড়াতাড়ি আমি তোমার মাস্টারের সাথে এ ব্যাপারে কথা বলবো। এটা বলে সুয়ানজির বাবা সেখান থেকে চলে যায়। সুয়ানজি তখন সিফ্যাংয়ের কাছ থেকে তার মায়ের পেন্টিংটি চায়। এতে সিফ্যাং তখন তার মায়ের পেন্টিংটি দিয়ে দেয়। সুয়ানজি গিয়ে তার মায়ের মেমোরিয়ালের পাশে তার হবু শাশুড়ির পেন্টিংটি রেখে দেয়। সুয়ানজি তারপর সিফ্যাংকে হাগ করতে চায়। এতে সিফ্যাং বলে তোমার কি লজ্জা করছে না, তুমি নিজের শাশুড়ির সামনে আমাকে হাগ করবে? সে তো সব কিছু দেখে নেবে। এতে সুয়ানজি লজ্জা পেয়ে যায়। সুয়ানজি তখন বলে আমার গিফট কোথায়? এতে সিফ্যাং বলে তোমাকে আমি হেয়ার পিনটি দিয়েছি, তারপর কি তোমার হয়নি? মা দেখুন না, ওই হেয়ার পিনটা দিয়ে ওর কোনো কাজ হচ্ছে না, ওর নাকি আরও গিফট চাই। এতে সুয়ানজি বলে ওটা তো আমার শাশুড়ির তরফ থেকে ছিল, তুমি তো আমাকে কোনো গিফট দাওনি। এতে সিফ্যাং বলে ফ্লাওয়ার সেশনের পর আমাদের বিয়ে হবে, তখন আমি তোমাকে অনেক বড় একটি গিফট দেব। সুয়ানজি বলে তাহলে ঠিক আছে। তখনই সেখানে লর্ড ফ্লাইং স্নেক ভিজিবল হয়ে যায়। আসলে সে এতক্ষণ এখানে ইনভিজিবল অবস্থায় খাবার চুরি করে খাচ্ছিল। সুয়ানজি তাকে দেখে বলে তোমার সাহস তো কম না, তুমি আমার মায়ের মেমোরিয়ালের সামনে থেকে খাবার চুরি করে খাচ্ছ। এতে লর্ড ফ্লাইং স্নেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সুয়ানজির আন্টি হুয়াংয়ের সাথে দেখা হয়ে যায়। আন্টি হুয়াং সুয়ানজির মাথায় হেয়ারপিনটি দেখে অনেক বেশি ঘাবড়ে যায় আর বলে তুমি এটি কোথা থেকে পেলে? এতে সুয়ানজি বলে কি হয়েছে? আন্টি হুয়াং বলে তুমি সে সময় অনেক ছোট ছিলে, হয়তো তোমার মনে নেই, কিন্তু যাই হোক এই হেয়ারপিনটি পরে তুমি নিজের বাবার সামনে যেও না, তাহলে সে অনেক কষ্ট পাবে। কারণ এই হেয়ারপিনটি রোজ গোল্ড বার্থডেমনদের, যারা অনেক হিংস্র হয়ে থাকে, আর তোমার বাবা তাদেরকে একদমই পছন্দ করে না। সুয়ানজি তখন আন্টি হুয়াংকে মিথ্যা কথা বলে দেয়। সে বলে সে এটি চিংমু টাউন থেকে কিনেছে। আন্টি হুয়াং বলে যাই হোক তুমি নিজের বাবার সামনে এটি পরে কোনো সময় যেও না। এরপর সুয়ানজি সেই হেয়ারপিনটি নিয়ে ভাবতে থাকে যদি এটা গোল্ড বার্থডেমনদেরই হয় তাহলে এটি সিফ্যাংয়ের কাছে কি করে আসলো। তখনই সেখানে সিফ্যাং চলে আসে। সুয়ানজি তখন লিংলংয়ের দেওয়া মেমোরি পাল্টি বের করে। তারপর তারা তার মধ্যে তার মায়ের মেমোরি দেখতে থাকে, যেখানে আমরা সুয়ানজি ও লিংলংয়ের ছোটবেলা দেখতে পাই। একদিন সুয়ানজিকে নিয়ে তার মা একটি জায়গায় ঘুরতে গেছিল। তখনই একটি গোল্ড বার্থডেমন তাদের উপর হামলা করে আর সুয়ানজির মাকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে সুয়ানজি বলে আমার সব কিছু মনে পড়ে গেছে, সেই আমার মাকে মেরেছে। সিফ্যাংয়ের তো এটা বিশ্বাস হচ্ছিল না, কারণ সে নিজেও একজন গোল্ড বার্থডেমন। সিফ্যাং বলে এটা সত্যি নাও হতে পারে, কিন্তু সুয়ানজি বলে এটাই সত্যি, আমার সব কিছু মনে পড়ে গেছে। সিফ্যাং তখন উপায় না পেয়ে ইউরানের কাছে যায় আর এই ব্যাপারে ইনভেস্টিগেশন করতে বলে। ইউরান বলে যদি এই ব্যাপারে ইনভেস্টিগেশন করা হয় তাহলে সবাই এটা জেনে যেতে পারে তুমি একজন ডেমন। কিন্তু সিফ্যাং বলে আমি সুয়ানজিকে বিশ্বাস করি, আর যদি সবাই জানতেও পেরে যায় আমি একজন ডেমন তারপরও সুয়ানজি আমাকে কোনো সময় ছাড়বে না। এটা বলে সে ইউরানকে এই ব্যাপারে ইনভেস্টিগেশন করতে বলে। এরপর আমরা উতংকে দেখি, যার অবস্থা ডেমন কিং অনেক খারাপ করে রেখেছিল। ডেমন কিং তখন উতংয়ের হাতে হাত দিয়ে বলে এই হাত দিয়েই তুমি আমার ড্রাগন সিল চুরি করেছিলে, তাই না? এই হাতটাই যদি না থাকে তাহলে তুমি কি করবে? এটা শুনে উতং তখন ডেমন কিংয়ের কাছে মাপ চাইতে থাকে আর অনুরোধ করে যেন সে এটা না করে। তারপরও ডেমন কিং তার হাতটি ছিঁড়ে ফেলে। যাই হোক উতং তখন বুঝতে পারে তার পক্ষে এভাবে বেঁচে থাকা সম্ভব নয়, তাই সে ডেমন কিংকে অনুরোধ করে বলে যেন তাকে আরেকটা সুযোগ দেওয়া হয়, এবার আর সে তার সাথে বেইমানি করবে না। এতে ডেমন কিং তখন তার সাথে রাজি হয়ে যায় আর বলে তুমি নিজের আঘাত পাওয়া জায়গাটি পুড়িয়ে নাও, না হলে রক্ত বের হয়ে তুমি এখানেই মারা যাবে। এতে উতং তখন সেখানে থাকা আগুন দিয়ে নিজের হাতটি পুড়িয়ে নেয়।
এরপর ডেমন কিং মাস্ক প্যালেসে ফিরে আসে। তখন তার কাছে একটি ডিসেবল এসে বলে, আপনি যে জড়িবুটিটির কথা বলেছিলেন সেটি আমি দিংজিয়ান ভ্যালিতে খুঁজে পেয়েছি, যেটি দিংজিয়ান ভ্যালির লর্ডের দ্বারা বড় হচ্ছিল। কিন্তু কিছুদিন হয়েছে দিংজিয়ান ভ্যালির লর্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আমরা সিফাংয়ের মাস্টারকে দেখি, যে একটি কফিনের মধ্যে তার প্রেমিকাকে ঢুকিয়ে রেখেছিল। আসলে তার প্রেমিকা মারা গেছিল, কিন্তু সে তার প্রেমিকাকে আবারও বাঁচাতে চায়, তাই সে তার প্রেমিকার বডিটা এখনও সংরক্ষণ করে রেখে দিয়েছে। তখনই সেখানে ডেমন কিং অর্থাৎ মাস্ক প্যালেসের লর্ড যায়। এতে মাস্টার তাকে দেখে বলে, তোমার সাহস হয় কি করে এখানে আমার অনুমতি ছাড়া প্রবেশ করার? তখন ডেমন কিং বলে, আমার কথা ছাড়ুন, আপনার কথাই বলি। যদি এখানে সবাই জানতে পেরে যায় যে মাস্টার নিজেই নিজের সিক্রেট গ্রাউন্ডে একজন মহিলাকে লুকিয়ে রেখেছে, আর তাদেরকে বিয়ে তো দূরে থাক, কোনো মেয়ের সাথে কথা বলাও কড়াভাবে নিষিদ্ধ করে রেখেছে, তখন কি হবে? এটা শুনে মাস্টার তার উপর রেগে যায়। ডেমন কিং বলে, রেগে কোনো লাভ নেই, আপনার জন্য একটি সুখবর আছে। আমি সেই জড়িবুটিটি পেয়ে গেছি, যেটা দিয়ে আপনার প্রেমিকাকে সারিয়ে তোলা সম্ভব। কিন্তু তার জন্য আমাদেরকে দিংজিয়ান ভ্যালির ফ্লাওয়ার স্টেশনে যেতে হবে, কারণ সেটি দিংজিয়ান ভ্যালিতেই বড় হয়ে উঠেছে। এতে মাস্টার বলে, তাহলে আমরা যাব। ডেমন কিং তখন বলে, কিন্তু একটি শর্ত আছে, আপনি আপনার জড়িবুটি তখনই পাবেন যখন আমি স্পিরিচুয়াল কি হাতে পাবো। এতে মাস্টার তখন বলে, আমি জানি না তুমি কি করতে চলেছ, কিন্তু আমি আমার প্রেমিকাকে বাঁচানোর জন্য সব কিছুই করতে পারি। পরের দিন সকালবেলা আমাদেরকে সবাইকে দেখানো হয় যারা দিংজিয়ান ভ্যালিতে যাচ্ছিল ফ্লাওয়ার স্টেশনের জন্য। তখন সেখানে লিটল সিক্স ও লিংলংও চলে আসে। তারাও সুয়ানজির বাবার কাছে রিকোয়েস্ট করে যেন তাদেরকে নিয়ে যাওয়া হয়। এতে তাদেরকে সাথে করে নিয়ে তারা দিংজিয়ান ভ্যালিতে পৌঁছে যায়। তখন সিফ্যাংয়ের সাথে তার মাস্টারের দেখা হয়ে যায়, কিন্তু তার মাস্টার তো তার উপরে রেগেছিল, তাই সে সেখান থেকে চলে যায়। সিফ্যাং যায় তার মাস্টারের কাছে। সিফ্যাং তার মাস্টারের কাছে গিয়ে বলে, আপনি কি জানেন যে শাওয়াং সেক্টের লিডার অর্থাৎ সুয়ানজির বাবার স্ত্রীকে মারার পিছনে মাস্ক প্যালেসের কোনো হাত আছে কিনা? এতে মাস্টার বলে, আজ পর্যন্ত মাস্ক প্যালেসের সিক্রেট লুকোনোর জন্য আমাদেরকে অনেককেই মারতে হয়েছে, আর এতগুলো আমার পক্ষে মনে রাখা সম্ভব নয়। এটা শুনে সিফ্যাং রেগে যায়। তখন মাস্টার তাকে একটি গল্প শোনায় যে মাস্ক প্যালেসের একটি ডিসিপল দিংজিয়ান ভ্যালির মাস্টারের মেয়েকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সবাই যখন জানতে পেরে যায় এ ব্যাপারে, তখন তারা সেই মাস্ক প্যালেসের ডিসিপলটাকে ধরে নিয়ে যায় আর তার ট্রু আইডেন্টিটি সবার সামনে দেখাতে বলে। তখন দিংজিয়ান ভ্যালির মাস্টারের মেয়ে সেই ডিসিপলটাকে বাঁচানোর জন্য সুইসাইড করে নেয়, এমনকি তাদের একটি সন্তানও ছিল। আমাদের এরকম অনেকেরই মারতে হয় নিজেদের ট্রু আইডেন্টিটি লুকানোর জন্য। এরপর আমাদের হাও চ্যান, সুয়ানজির বাবা ও দিংজিয়ান ভ্যালির মাস্টারকে দেখানো হয়। দিংজিয়ান ভ্যালির মাস্টার তাদেরকে মারম্যানের রক্ত দেখায় আর বলে, আমরা সবাইকে বলেছি যে পশ্চিমের দিকে ঘরে স্পিরিচুয়াল কি রাখা আছে, আর সেই ঘরের দরজায় আমরা এই মারম্যানের রক্ত লাগিয়ে দেব, তাহলে যে ঘরে ঢুকবে তার হাতে এই রক্ত লেগে থাকবে, আমরা বুঝতে পারবো আসল ডেমন কে। এরপর আমাদেরকে সুয়ানজিকে দেখানো হয় যে সিফ্যাংয়ের দেওয়া পাজেলটি খোলার চেষ্টা করছিল। তখনই সেখানে সিফ্যাং এসে তাকে পিছন থেকে হাঁক করে। সিফ্যাং এটা ভেবে ভয় পাচ্ছিল সে যদি সুয়ানজিকে হারিয়ে ফেলে, তাই সে সুয়ানজিকে নিজে কাজ ছাড়া হতে দিতে চাচ্ছিল না। অন্যদিকে হাওচেন এটা জানার চেষ্টা করছিল যে সিফ্যাং আসলে কে। তখন হাওচেনের সামনে একটি সোনালি রঙের পাখনা আসে। এটা দেখে হাওচেন বুঝে যায় যে সিফ্যাং একজন গোলবার ডেমন। হাওচেন তখন অনেক রেগে যায় আর বলে, তাহলে তুমি একজন ডেমন, খুব তাড়াতাড়ি আমি সুয়ানজির সামনে তোমার আসল রং বের করব। এরপর আমাদেরকে সেই ডেমনটি আর ডেমন কিংকে দেখানো হয় যারা সেই দরজাটি খুলে স্পিরিচুয়াল কি নিতে যায়, কিন্তু সেখানে থাকা একটি ট্র্যাপে তারা দুজনই ফেঁসে যায়। তখন ডেমনটি ডেমন কিংকে সেখান থেকে চলে যেতে বলে আর নিজে সেখানে ফেঁসে যায়। তখনই আবার সেখানে সবাই চলে আসে। সবাই সেখানে এসে বুঝতে পারে সেখানে সেই ডেমনটি একা ছিল না, বরং তার সঙ্গে একজন সাথীও ছিল।
এতে তারা ডেমনটিকে জিজ্ঞাসা করে তার সাথীকে, কিন্তু ডেমনটি তখন নিজেকে নিজেই মেরে ফেলে। তখন ডিংজিয়ান ভ্যালির মাস্টার বলে, এখানে পাতা ট্র্যাপটি অর্ধেক ডিস্ট্রয় হয়ে গেছে, যেটা আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম। তোমরা আমাকে সবাই হেল্প করো এটা ঠিক করার জন্য। এতে সবাই রাজি হয়ে যায়। তখন সবাই নিজেদের হাত দিয়ে সেটা ঠিক করতে থাকে। হাওচ্যান, ফুইউ আইল্যান্ডের লর্ড, সুয়ানজির বাবা ও ডিংজিয়ান ভ্যালির মাস্টার তখন সবার হাত চেক করতে থাকে। তখন তারা ডেমন কিংয়ের হাতে অর্থাৎ মাস্ক প্যালেসের লর্ডের হাতে সেই মারম্যানের রক্ত লেগে থাকতে দেখে। এতে তারা বুঝে যায় যে মাস্ক প্যালেসের লর্ডই হলো ডেমন। আর এখানে যেমন কি আমরা আগের পার্টে দেখেছিলাম, সবাই এটা জানতে পেরে যায় যে মাস্ক প্যালেসের লর্ডই হলো ডেমন, কিন্তু তারা এখন তাকে কিছুই বলে না। পরে সবাই গোল মিটিং বসায় আর তারা আলোচনা করতে থাকে। তারা এতদিন জানতোই না তাদের মধ্যেই একজন ডেমন আছে। এতে হাওচ্যান তখন বলে, আমাদের মধ্যে একজন নয় বরং দুইজন ডেমন আছে। এটা বলে সে সিফ্যাংয়ের সেই পাখনাটি দেখায়। হাওচ্যান সবাইকে এটি বলে দেয় যে সিফ্যাং একজন ডেমন। এটা শুনে যা হওয়ার তাই হয়। সুয়ানজির বাবা বলে, শেষে কিনা আমি একটি ডেমনের সাথে নিজের মেয়ের বিয়ে ঠিক করেছি। এখন এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না, আর ওই সিফ্যাংকে অবশ্যই শাস্তি পেতে হবে। তারপর তারা সবাই মিলে প্ল্যান করে কাল ফ্লাওয়ার স্টেশনে তারা এই ডেমনদের ধরবে। এদিকে ইউরান এসে সিফ্যাংকে একটি জায়গায় নিয়ে যায়, যেখানে গিয়ে সিফ্যাং দেখতে পায় মাস্ক প্যালেসের লর্ড সব ডিসেবলদের যুদ্ধের জন্য তৈরি করছে। এটা দেখে সিফ্যাং বুঝতে পারে যে তারা কিছু একটা করতে যাচ্ছে। এতে সে তার মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আপনারা কি করতে চলেছেন? এতে তার মাস্টার বলে, আমরা ফ্লাওয়ার স্টেশনে ডিংজিয়ান ভ্যালি আক্রমণ করে ধ্বংস করে দেব। এতে সিফ্যাং জিজ্ঞাসা করে, কিন্তু কেন? সিফ্যাংয়ের মাস্টার তখন বলে, আমি তোমাকে যে ডিসেবল আর ডিংজিয়ান ভ্যালি মাস্টারের মেয়ের গল্পে শুনিয়েছিলাম সেটা আসলে আমিই ছিলাম। ডিংজিয়ান ভ্যালির মাস্টারের মেয়ে অর্থাৎ আমার স্ত্রীর নাম ছিল হাওফ্যাং। তাকে বাঁচানোর জন্য আমার এই ডিংজিয়ান ভ্যালির জড়িবুটি লাগবে, আর কালকে আমি এই ভ্যালিটি ধ্বংস করে দিয়ে সেই জড়িবুটিটি নিয়ে নেব। এতে সিফ্যাং তখন তার মাস্টারকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মাস্টার উল্টো তার উপরেই রেগে যায়। তখনই সেখানে ডেমন কিং চলে আসে। সে সেখানে এসে মাস্টারকে একটি ফরমেশনের মধ্যে বন্দি থাকতে দেখে। তখনই সিফ্যাং তাকে পিছন থেকে হামলা করে সেই ফরমেশনের ভিতরে ঢুকিয়ে দেয় আর মাস্টারের কাছ থেকে তার মেডিলেশন কেড়ে নেয়। সিফ্যাং তারপর মাস্ক প্যালেসে সব ডিসেবলদের সেই মেডিলেশনটি দেখিয়ে বলে, মাস্টার আমাকে এই মেডিলেশনটি দিয়েছে, সে এখন বিশ্রাম করছে, সে এখন এই যুদ্ধটি করতে চায় না, তাই তোমরা মাস্ক প্যালেসে আবারও ফেরত চলে যাও। এতে তারা সবাই সিফ্যাংয়ের কথা মেনে নেয়। অন্যদিকে মাস্টার নিজের পাওয়ার ব্যবহার করে নিজের শ্যাডোকে বাইরে বের করতে থাকে, যাতে সে এখান থেকে বের হতে পারে। অন্যদিকে ডিংজিয়ান ভ্যালির একজন ডিসেবল সিফ্যাংকে তার সাথে করে নিয়ে আসে, এটা বলে যে মাস্টার তাকে ডেকেছে। সিফ্যাং সেখানে যেতে সবাই মিলে তাকে ট্র্যাপে বন্দি করে ফেলে। সিফ্যাং তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা সেখান থেকে চলে যায়। হাওচ্যান তখন সিফ্যাংয়ের গলা টিপে ধরে আর বলে, তুমি একজন এভিল ডেমন, আর সুয়ানজির কাছে কখনোই আসার চেষ্টা করবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফ্লাওয়ার স্টেশনে প্রথম রাউন্ডে সিলেক্ট হয়েছিল সুয়ানজি ও মাস্ক প্যালেসের একটি ডিসেবল, যার পরিচয় সম্পর্কে আমাদের এখানে বলা হয় না। তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু মাস্ক প্যালেসের ওই ডিসেবলটি সুয়ানজির ওপর অনেক সিরিয়াসভাবে অ্যাটাক করছিল। এমন মনে হচ্ছিল তার উদ্দেশ্য হলো কম্পিটিশন জেতা নয়, বরং সুয়ানজিকে মেরে ফেলা। সুয়ানজি এটা বুঝতে পেরে যায়, তাই সেও তার মতো যুদ্ধ করতে শুরু করে দেয়। তাদের মধ্যে তখন অনেক বড় একটি যুদ্ধ শুরু হয়ে যায়। দুইজনই সমানে সমানে টক্কর দিচ্ছিল। তখন ওই ডিসেবলটি নিজের শ্যাডো দিয়ে একটি ফায়ার লায়ন তৈরি করে, আর সুয়ানজি ও লর্ড ফ্লাইং স্নেককে সেই লায়নটির সাথে গায়েব করে দেয়। সুয়ানজির বাবা এটা দেখে ওই ডিসেবলটির উপরে আক্রমণ করে, কিন্তু কোনো লাভ হয় না। সুয়ানজির বাবাকে সে হারিয়ে দেয়। তখন সেই ডিসেবলটি নিজের আসল রূপে চলে আসে। আমরা দেখতে পাই এটি হলো সিফ্যাংয়ের মাস্টার। এটা দেখে তারা সবাই মিলে তার উপরে অ্যাটাক করে দেয়। এদিকে আমাদের লর্ড ফ্লাইং স্নেক ও সুয়ানজিকে দেখানো হয় তাদের উপর ফায়ার লায়ন অ্যাটাক করে।
এদিকে সব সেক্টের লিডার ও মাস্টাররা মিলে একটি ডেমন ফরমেশন তৈরি করে আর তার মধ্যে মাস্টার ও ডেমন কিংকে বন্দি করে। কিন্তু ডেমন কিং তখন তার কাছে থাকা ফক্স ডেমনের শক্তি দিয়ে সেই ফরমেশনটি ভেঙে ফেলে। যেহেতু ফক্স ডেমন ডেমন কিং এর কাছে বন্দি অবস্থায় ছিল, সেহেতু ফক্স ডেমনের সকল শক্তি ডেমন কিং এর অধীনে ছিল। ফক্স ডেমনের শক্তি ব্যবহার করার জন্য ডেমন কিংকে ফক্স ডেমনকে বের করতে হয়েছিল। সেই সুযোগে ফক্স ডেমন সেখান থেকে পালিয়ে যায়। এরপর মাস্ক প্যালেস ও সকল সেক্টের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। অন্যদিকে ফায়ার লায়নের সাথে সুয়ানজি ও লর্ড ফ্লাইং স্নেক কিছুতেই পেরে উঠছিল না। তখন তারা দুজনই সকল শক্তি ব্যবহার করে ফায়ার লায়নের উপর অ্যাটাক করে। অন্যদিকে আমাদেরকে সিফ্যাংকে দেখানো হয়। সিফ্যাংয়ের কাছে ইউরান আসে আর সে সিফ্যাংকে মুক্ত করে দেয়, কিন্তু এর বদলে সে নিজেই ট্র্যাপে ফেসে যায়। সবাই যুদ্ধে ব্যস্ত ছিল। ডেমন কিং এই সুযোগে সদ্ব্যবহার করে স্পিরিচুয়াল কি চুরি করে নেয়। ডেমন কিং বাইরে এসে বলে, আমাদের কাজ হয়ে গেছে, তাই এখন তোমরা সবাই এখান থেকে চলো। এই খবর দুইজন ডিসিপল মাস্টারের কাছেও পৌঁছে দেয়। এতে মাস্টারও সেখান থেকে চলে যায়। সুয়ানজি ও লর্ড ফ্লাইং স্নেক সেই ট্র্যাপ থেকে বেরিয়ে এসে সুয়ানজি সেই ফায়ার লায়নের সাথে যুদ্ধ করে তাকে মেরে ফেলে। লর্ড ফ্লাইং এর অবস্থা তখন কিছুটা এরকম ছিল। অন্যদিকে সিফ্যাং তার মাস্টারকে বোঝানোর চেষ্টা করে যেন সে এরকমটা না করে, কিন্তু তার মাস্টার তাকে সত্যি কথা বলে দেয় যে সেই হলো তার আসল বাবা আর তার মাই হলো হাওফ্যাং। এই লোকগুলো তোমার মাকে মেরে ফেলেছে, তুমি তাদের উপর কি করে দয়া করতে পারো? চলো আমরা দুইজন একসাথে মিলে তোমার মায়ের প্রতিশোধ নিই, আর দিংজিয়ান ভ্যালির জড়িবুটি পেলে আমরা তোমার মাকে আবারও ফিরে পাবো। এতে সিফ্যাং তখন তার মাস্টার বাবাকে বোঝানোর চেষ্টা করে এভাবে তার মা কখনোই খুশি হবে না। সে যখন জীবিত হয়ে এটা জানতে পারবে আপনি তার সেক্টকে ধ্বংস করে দিয়েছেন, তখন সে কখনোই এটা শুনে খুশি হবে না। তারপর তারা দুজন বাইরে এসে দেখতে পায় সেখানে যুদ্ধ অনেক বড় আকার ধারণ করেছে। সিফ্যাংয়ের বাবা দেখে তার সেক্টে সবাই হেরে যাচ্ছে। এতে সে নিজের আসল রূপে চলে আসে। মাস্টার ছিল অনেকটা শক্তিশালী, তার সাথে কেউ পেরে উঠছিল না। সবাইকে বাঁচানোর জন্য সিফ্যাং তখন তার বাবার মুখোমুখি হয় আর তার বাবাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এতে সেই আহত হয়ে যায়। তখনই সেখানে সুয়ানজি চলে আসে। এতে সবাই সেখানে এসে সুয়ানজিকে বলে, তুমি শিগগিরই তার কাছ থেকে আমাদের কাছে চলে এসো, সিফ্যাং একটি ডেমন। সুয়ানজি তখন বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, সিফ্যাং কোনো ডেমন হতে পারে না। হাওচান তখন সিফ্যাংকে বলে, তুমি তাহলে বলে দাও তুমি ডেমন নাকি মানুষ? এতে সুয়ানজি তখন সিফ্যাংয়ের দিকে অনেক আশাভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে ভাবে সিফ্যাং হয়তো বলবে সে কোনো ডেমন নয়, কিন্তু সিফ্যাং তাকে সরি বলে। এতে সুয়ানজি বুঝে যায় সিফ্যাং একজন ডেমন। সুয়ানজির এটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। তখন সেখানে মাস্টার চলে আসে আর সে সিফ্যাংকে বলে, দেখলে আমি তোমাকে বলেছিলাম তো সুয়ানজি তোমাকে কখনোই মেনে নেবে না যখন সে তোমার আসল সত্যি জানতে পারবে। সুয়ানজি তখন মাস্টারের কপালে একটি চিহ্ন দেখতে পায়। সেই চিহ্নটি তার কপালেও ছিল, যে গোল্ডবার্ড ডেমনটি তার মাকে মেরে ফেলেছিল। এটা দেখে সুয়ানজি অনেক রেগে যায় আর বলে, তাহলে তুমি আমার মাকে মেরে ফেলেছো। আর সিফ্যাং তুমিও এ ব্যাপারে জানতে তাই না? তুমি আমাকে এ ব্যাপারে আগে কিছুই বলনি। এতে সিফ্যাং বলে, আমি এ ব্যাপারে তোমাকে আগেই জানাতে চেয়েছিলাম। মাস্টার অর্থাৎ সিফ্যাংয়ের বাবা তখন ডেমন কিওর দিয়ে সবার পাওয়ার কনজিউম করতে থাকে, যার কারণে তারা একে একে মরবে। সিফ্যাং তার বাবাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সিফ্যাং তার বাবার সাথে পারে না। তখন সুয়ানজির মধ্যে গড অফ ওয়ার জেগে উঠতে থাকে। এটা দেখে সিফ্যাং তখন সুয়ানজিকে আটকায়, কিন্তু সুয়ানজি তখন সিফ্যাংকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর যায় তার ফাদারের উপর অ্যাটাক করতে। তখন সিফ্যাং নিজের আসল রূপে চলে আসে আর সুয়ানজি ও তার বাবার ফাইট আটকানোর জন্য তাদের মাঝখানে চলে যায়, যার কারণে সিফ্যাং অনেকটা আহত হয়ে পড়ে। তখন আবার সিফ্যাংয়ের মধ্যে লাভলেস মাস্কের প্রভাব পড়তে থাকে, যার কারণে সিফ্যাংয়ের বাবা আর কোনো উপায় না পেয়ে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিফ্যাংয়ের বাবা তখন সিফ্যাংকে একটি জায়গায় নিয়ে গিয়ে ঠিক করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে সুয়ানজি চলে আসে আর সিফ্যাংয়ের বাবার উপরে অ্যাটাক করে দেয়।
কিন্তু তখনই তাদের মাঝখানে সিফ্যাং আবারও চলে আসে, যার কারণে সে আবারও আহত হয়। এতে সুয়ানজি গিয়ে সিফ্যাংকে ধরে। সিফ্যাং তখন দেখতে পায় তার বাবা লুকিয়ে সুয়ানজির উপরে অ্যাটাক করতে যাচ্ছে। এটা দেখে সে সুয়ানজিকে সরিয়ে দেয় আর সুয়ানজিকে সেখান থেকে চলে যেতে বলে। সে সুয়ানজিকে বলে, আমি তোমার মুখ কোনোদিনও দেখতে চাই না, যেটা শুনে সুয়ানজির অনেক কষ্ট হয়। সিফ্যাং তখন সেখানে অজ্ঞান হয়ে যায়। তার বাবা তখন সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। অন্যদিকে উতং আসে লিংলংয়ের কাছে। সে এসে লিংলংয়ের গলা টিপে ধরে। উতং লিংলংকে জোর করে কিস করতে চায়, কিন্তু তখনই লিটল সিক্স তার উপর হামলা করে দেয়। কিন্তু উতং লিংলংকে নিজের কাছে আবারও নিয়ে নেয়। আর এপিসোডের শুরুতে আমরা সবাইকে সুয়ানজির কাছে আসতে দেখি। সুয়ানজি তখন সিফ্যাংয়ের ব্যাপারে ভেবে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তখনই সেখানে একটি ডিসেবল চলে আসে আর বলে উতং তাদের উপর ডেমন সহ হামলা করে দিয়েছে, যেটা শুনে সুয়ানজির অনেক বেশি রাগ হয়ে যায় আর সে গড অফ অরে রূপান্তর হতে থাকে। মুহূর্তের মধ্যে সুয়ানজির কাছে তার কবচটি চলে আসে। সুয়ানজি তখন গড অফ অরের সকল মেমোরি মনে পড়ে যায় আর সে পুরোপুরিভাবে গড অফ অরে রূপান্তরিত হয়। সুয়ানজি তারপর সেখানে গিয়ে সকল ডেমনদের মারতে থাকে। সুয়ানজি তখন নিজের 9 হেভেন পাওয়ার প্রকট করে। অন্যদিকে উতংও ডেমনদের সাথে নিজেদের ফরমেশন তৈরি করে, কিন্তু উতংরা সুয়ানজির সাথে পেরে ওঠে না আর ডেমনরা হেরে যায়। সুয়ানজি তখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সে ডেমনদের সাথে সাথে নিজের ক্লানের লোকদেরও মারতে থাকে। এটা দেখে হাওচান গিয়ে সুয়ানজিকে অজ্ঞান করে দেয়। এরপর সুয়ানজি সিফ্যাংকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে তার কাছে যেতেই সিফ্যাং তাকে ছুরি মেরে দেয়। কিন্তু আমরা দেখতে পারি এটা সুয়ানজির স্বপ্ন ছিল। সুয়ানজি ঘুমের মধ্যে সিফ্যাংয়ের নাম নিচ্ছিল। তখন সুয়ানজি ঘুম থেকে উঠে পড়ে। হাওচান সেখানে এসে সুয়ানজিকে সিফ্যাংয়ের ব্যাপারে অনেক কিছু বলে, যে সিফ্যাং এতদিন তাকে ইউজ করেছিল কারণ সে ছিল শাওয়াং সেক্টের লিডারের মেয়ে। আর সিফ্যাং হয়তো আগে থেকেই জানতো তুমি গড অফ অর, আর গড অফ অর ডেমনদের অনেক বড় একজন শত্রু, তাই হয়তো সে তোমাকে প্রেমের জালে ফাঁসিয়ে ধোঁকা দিয়েছে। এটা বলে হাওচান সেখান থেকে চলে যায়। সুয়ানজি তখন এসব কথা ভেবে অনেক বেশি কান্না করতে থাকে। সুয়ানজি অনেকটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিল। পরের দিনে সুয়ানজি মন খারাপ করে বসেছিল। তখন তার কাছে লিংলং ও লিটল সিক্স আসে। এতে সুয়ানজি লিংলংয়ের কাছে জিজ্ঞাসা করে তার এখন কি করা উচিত। সে কি সিফ্যাংকে বিশ্বাস করবে নাকি করবে না। এতে লিংলং বলে ডেমনদের কখনো বিশ্বাস করতে হয় না, তারা সবসময় মিথ্যা কথা বলে। আর সিফ্যাং তোমাকে ধোঁকা দিয়েছে, সে একজন এভিল ডেমন, তুমি তার ব্যাপারে ভুলে যাও। কিন্তু লিটল সিক্স তখন বলে মানলাম সিফ্যাং একজন ডেমন, কিন্তু সে নিজের লাইফ অনেকবার রিস্কে নিয়েছে শুধুমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য। আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু লিংলং লিটল সিক্সকে থামিয়ে দেয় আর সুয়ানজিকে বলে তুমি লিটল সিক্সের কথা শুনো না, সিফ্যাং একজন ডেমন, তাই আমাদের তাকে বিশ্বাস করা উচিত নয়। এরপর সেখানে অনেকগুলো লোক চলে আসে। সবাই মিলে তখন সুয়ানজিকে গ্রিটিং করে আর তাদের সাথে যেতে বলে। লিংলং ও লিটল সিক্স তাদের সাথে যেতে গেলে তারা তাদেরকে আটকে দেয় আর বলে এখানে শুধু সেক্টর লোকরাই যেতে পারবে, তোমাদের এখানে অ্যালাউ করা হবে না। তখন পাশে থেকে একজন ডিসেবল বলে ওঠে এই তো সেই মহিলা যার উতংয়ের সাথে একটি কালারফুল পাস্ট আছে। এটা শুনে লিংলংয়ের অনেক খারাপ লাগে। লিটল সিক্স অনেক রেগে যায় আর তার কলার চেপে ধরে, কিন্তু ডিসেবলটি বলে এখন রাগ দেখিয়ে কোনো লাভ নেই, যা সত্যি আমি তাই বলেছি। অন্যদিকে সুয়ানজি তাদের সাথে সেখানে যায়। ডিংজিয়ান ভ্যালির মাস্টার তাকে দেখে বলে আমরা আগে জানতাম না আপনি হলেন গড অফ অর, আপনি প্লিজ আমাদেরকে লিড করুন, আমরা চাই আপনি আমাদের লিডার হন। তখন সুয়ানজির বাবাও তাকে রিকোয়েস্ট করতে থাকে। এটা দেখে সুয়ানজি তার বাবার কাছে যায়। তখনই তার বাবার শরীর খারাপ হয়ে যায়। এতে হাওচান তখন বলে সিফ্যাংয়ের মাস্টার তোমার বাবার উপর অ্যাটাক করেছিল, সেই জন্যই তোমার বাবার আজ এই অবস্থা। তখন সেখানে সবাই মিলে চিৎকার করে বলতে থাকে আপনি আমাদেরকে লিড করুন ও ডেমনদের মারতে সাহায্য করুন। সুয়ানজি তখন অনেকটা দোটানার মধ্যে পড়ে যায়।
এটা দেখে হাওচান তখন বলে, এখন আমাদের এসব যুদ্ধের বিষয়ে ভাবা উচিত না। ডেমনদের প্রথম টার্গেট হলো আমাদের সিক্রেট গ্রাউন্ড অর্থাৎ গোপন জলাশয়ের ভিতর থেকে স্টার অফ মুসার অর্ধেক অংশকে চুরি করা। তাই আমাদেরকে এখন শুধু ওই সিক্রেট গ্রাউন্ডটি পাহারা দিতে হবে, যাতে তারা সেখান থেকে স্টার অফ মুসার অংশকে বের না করতে পারে। এরপরে সিনে আমাদেরকে সিফ্যাংকে দেখানো হয়। তার বাবা তাকে হিল করার চেষ্টা করছিল। তার বাবা তারপর তাকে লাভলেস মাস্কের অ্যান্টিডোট দেয়, কিন্তু সিফ্যাং সেটি খেতে চায় না, কারণ সেটি খেলে সে সুয়ানজিকে ভুলে যাবে। এতে তার বাবা অনেক রেগে যায় আর বলে, তুমি এখন ওই মেয়েটির কথা কেন ভাবছো? এরপর সিফ্যাংয়ের বাবা তাকে তার মার কাছে নিয়ে যায় ও তার আর তার মায়ের গল্প শোনাতে থাকে যে তাদের প্রথম দেখা কিভাবে হয়েছিল। তারা একে অপরকে অনেক ভালোবাসতো। সিফ্যাংয়ের মতো সিফ্যাংয়ের মাস্টারও তার বাবাকে লাভলেস মাস্ক দিয়েছিল, কিন্তু হাওফ্যাং অর্থাৎ সিফ্যাংয়ের মা তার মাস্কটি খুলে ফেলেছিল। এরপর তারা সুখে শান্তিতে থাকতে থাকে। তারপর তাদের কাছে সিফ্যাং আসে, কিন্তু তখনই সিফ্যাংয়ের বাবার মাস্টার তাকে খুঁজে ফেলে। সিফ্যাংয়ের বাবার মাস্টার সিফ্যাংকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সে যখন জানতে পারে সিফ্যাং 12 পাখাওয়ালা গোল্ডবার্ড ডেমন অর্থাৎ মাস্ক প্যালেসের সবচেয়ে শক্তিশালী, তখন সে নিজের ডিসিশন চেঞ্জ করে ফেলে। অন্যদিকে হাওফ্যাংকে তার ভ্যালির লোকেরা নিয়ে গিয়েছিল আর তার কাছে জোরপূর্বক জানতে চাওয়া হয়েছিল যে মাস্ক প্যালেসের সিক্রেট কি, কিন্তু সে সেটি বলবে না বলে আত্মহত্যা করে নেয়। সিফ্যাংয়ের বাবা তখন তাকে একবার বাবা বলে ডাকার অনুরোধ করে, কিন্তু সিফ্যাং তখন চুপ করে থাকে। এটা দেখে তার বাবা বলে, থাক, লাগবে না, 20 বছর তোমার মুখে বাবা শুনিনি, আর আজ না শুনলেও কোনো যায় আসবে না। কিন্তু তখনই সিফ্যাং তাকে বাবা বলে ডেকে ওঠে। এতে তার বাবা অনেক খুশি হয়ে যায়। পরে ডেমন কিং সিফ্যাংয়ের বাবার কাছে এসে নেক্সট মাস্টার সিলেক্ট করার জন্য জোরাজুরি করতে থাকে। এতে সিফ্যাংয়ের বাবা তখন সিফ্যাংকেই নেক্সট মাস্টার হিসেবে সিলেক্ট করে। এটা শুনে ডেমন কিং তখন অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, যাতে সিফ্যাংয়ের বাবার অনেক রাগ হয়ে যায় আর সে ডেমন কিংয়ের গলা চেপে ধরে। কিন্তু ডেমন কিং তখন বলে, আপনি তো সিফ্যাংকে মাস্টার পদক দিয়ে দিয়েছেন, কিন্তু এখন আপনি কি করবেন? এতে সিফ্যাংয়ের বাবা বলে, এখন আমি হাওফ্যাংকে জীবিত করে তুলব আর তার সাথে পুরো পৃথিবী ভ্রমণ করব। এটা শুনে ডেমন কিং হাসতে থাকে আর বলে, কি ভেবেছেন হাওফ্যাং আপনাকে ভালোবাসে? এটা শুধু আপনার কল্পনা। সে যখন জানতে পেরেছিল আপনি একজন ডেমন, তখন সে আপনাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আপনি তাকে জোরপূর্বক আপনার লাভলেস মাস্কটি খুলিয়েছিলেন আর তাকে জোর করে ভালোবাসতে বাধ্য করেছিলেন। সে এটা সহ্য না করতে পেরে আত্মহত্যা করে নেয়। যেটা শুনে সিফ্যাংয়ের বাবা হাসতে থাকে আর বলে, আমি তোমার কথা কেন বিশ্বাস করব? আমি শুধু আমাকেই বিশ্বাস করি। তখন সিফ্যাংয়ের বাবা একটি লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ডেমন কিং যা বলছে তা সত্যি কিনা। এতে লোকটি বলে, তাই সত্যি। তখন ডেমন কিং সিফ্যাংয়ের বাবাকে হাওফ্যাংয়ের সুইসাইড নোট দেখায়, যেটাতে স্পষ্টভাবে লেখা ছিল যে সিফ্যাংয়ের মা সিফ্যাংয়ের বাবার জন্যই আত্মহত্যা করছে। এটা দেখে সিফ্যাংয়ের বাবার তখন লাভলেস মাস্কের প্রভাব পড়তে থাকে। তখন ডেমন কিং এটা দেখে বলে, দেখলেন তো, আপনার উপরে লাভলেস মাস্কের প্রভাব পড়ছে। যদি হাওফ্যাং আপনাকে সত্যিই ভালোবাসতো, তাহলে সেই মাস্কটি খোলার পর আপনার কোনো সমস্যা হতো না। সিফ্যাংয়ের বাবা তখন সেই সুইসাইড নোটটি নিয়ে কান্না করতে থাকে। তখন সেখানে হাওফ্যাংয়ের কফিন নিয়ে আসা হয়। সেখান থেকে হাওফ্যাং বেরিয়ে আসে। এটা দেখে সিফ্যাংয়ের বাবা অনেক খুশি হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যে হাওফ্যাং সিফ্যাংয়ের বাবার উপর রাগ দেখাতে থাকে আর বলে, আমি তোমাকে ঘৃণা করি। এটা শুনে তার বাবার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সিফ্যাংয়ের বাবা তখন সিফ্যাংকে বলে, আমি তোমাকে এই মাস্ক প্যালেসের দায়িত্ব দিয়ে গেলাম, তুমি এটি ভালোভাবে সামলাবে। আর তাকে সেই অ্যান্টিডোটও দেয় আর বলে, তুমি এটি নিয়ে নাও। এটা বলে সিফ্যাংয়ের বাবা সেখান থেকে চলে যেতে থাকে আর নিজেকে শেষ করে দেয়। সিফ্যাং তখন সেখানে গিয়ে দেখতে পায় সেখানে শুধু তার বাবার মেডিলেশন ও তার বাবার জামা কাপড় পরে আছে। সিফ্যাং অনেকটা ভেঙে পড়ে। এতদিন পর তার বাবাকে কাছে পেয়েও সে তার বাবাকে হারিয়ে ফেলল। এরপর সিফ্যাং তখন প্যালেসের মধ্যে প্রবেশ করে। ডেমন কিং তার কাছে গিয়ে মেডিলেশন চায়। এতে সিফ্যাং বলে, আমি তোমাকে মেডিলেশন দেব না।
সিফ্যাং তখন সেই মেডিটেশনটি সবাইকে দেখায় আর বলে, তোমরা স্কাই হলের হয়ে কাজ করা বন্ধ করে দাও, আমি তোমাদেরকে রক্ষা করব। স্কাই হল আর মার্কস প্যালেস এখন থেকে আলাদা। এটা শুনে অর্ধেক লোক সিফ্যাং এর দলে চলে আসে, কিন্তু বাকি অর্ধেক ডেমন কিং এর দলেই থেকে যায়। ডেমন কিং তখন বলে, আচ্ছা তুমি সবাইকে রক্ষা করবে তাই তো? তখন সে সেখানে থাকা কিছু ডিসেবলদের বন্দি করে নেয় আর তাদেরকে হস্টেজ বানিয়ে বলে, তুমি মেডিটেশন ফেরত দাও, না হলে এদেরকে মেরে ফেলা হবে। এতে সেখানে থাকা একটি লোক বলে, আপনি নিজেদের লোকেদের হস্টেজ বানিয়ে এটা করতে পারেন না। এটা শুনে ডেমন কিং তাকে মেরে ফেলে। সিফ্যাং তখন কোনো রকম উপায় না পেয়ে মেডিটেশনটি ডেমন কিংকে দিয়ে দেয়। অন্যদিকে আমাদেরকে সুয়ানজিকে দেখানো হয় যে মনে দুঃখে ওয়াইন পান করছিল আর তাকে এইভাবে হাওচ্যান দেখে ফেলে, কিন্তু সে সুয়ানজিকে কিছু বলে না। সুয়ানজি ওয়াইন পান করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা সুয়ানজিকে ঘুমিয়ে থাকতে দেখি। তখন তার কাছে ফক্স ডেমন আসে। ফক্স ডেমন সুয়ানজিকে বলে, আমি শুনেছি সিফ্যাং তোমার সাথে কি করেছে, কিন্তু আমার আসলে এসব বিশ্বাস হচ্ছে না। সিফ্যাং অনেক ভালো, সিফ্যাংয়ের দ্বারা এটা হতে পারে না। মানলাম সিফ্যাংয়ের বাবা তোমার মাকে মেরে ফেলেছে, কিন্তু সিফ্যাং তো তখন অনেক ছোট ছিল, সে ব্যাপারে কিছু জানতো না। তুমি এখন সিফ্যাংয়ের অবস্থায় দেখো না, সে কেবলই জানতে পারলো তার মাস্টারই হলো তার বাবা, কিন্তু এখনই তার বাবা তাকে ছেড়ে চলে গেল, অর্থাৎ তার বাবা মারা গেছে। তোমার সিফ্যাংকে আরেকটি সুযোগ দেওয়া উচিত। এতে সুয়ানজিও রাজি হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে লিংলাংকে দেখানো হয় যে মন খারাপ করে একটি নদীর পাশে বসেছিল। সে এটা ভেবেই মন খারাপ করছিল যে উতংকে নিয়ে সবাই তাকে অনেক খারাপ খারাপ কথা বলছে। লিটল সিক্স না তাকে ছেড়ে চলে যায়। তখন সেখানে লিটল সিক্স আসে আর লিংলংকে বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে আমরা সিফ্যাংকে দেখি, যার কাছে ডেমন কিং এসে বলে, তুমি আমাদের দলে সামিল হয়ে যাও, আমরা একসাথে কাজ করব আর স্টার অফ মুসাকে জাগিয়ে তুলব। কিন্তু সিফ্যাং বলে যে নিজেদের লোকেরকে হোস্টেজ করে নিজের কাজ হাসিল করে তার দলে আমি কোনোদিনই কাজ করব না। আর কথা যদি হয় সবাইকে বিপদে ফেলার, তাহলে তো আমি একদমই তোমার হয়ে কাজ করব না। এটা বলে সে ডেমন কিংকে মানা করে দেয়। আর এপিসোডের শুরুতে আমাদেরকে ডেমন কিংকে দেখানো হয় যে সিফ্যাংকে বোঝাচ্ছিল যেন সে তার হয়ে কাজ করে। ডেমন কিং বলে, যদি আমরা একসাথে হয়ে কাজ করি তাহলে স্টার অফ মুসাকে খুব তাড়াতাড়ি ছাড়াতে পারবো আর তারপর আমরা সবচেয়ে শক্তিশালী হয়ে যাব। তখন তুমি সুয়ানজিকে নিজে করে পেতে পারবে। এতে সিফ্যাং বলে, আপনি আপনার এই ফালতু কথা বন্ধ করুন, আমি যদি এমনটা করি সুয়ানজি কখনোই আমাকে ক্ষমা করবে না। সিফ্যাং তখন ডেমন কিংকে সেখান থেকে চলে যেতে বলে। এতে ডেমন কিং তখন সেখান থেকে চলে যায়। পরে সিফ্যাং এর কাছে সিনিয়র লুও নামে একটি লোক আসে। সিফ্যাং তখন তাকে জিজ্ঞাসা করে মার্কস প্যালেসের অবস্থা এখন কিরকম। মার্কস প্যালেসে এখন ডেমন কিং রাজত্ব চালাচ্ছে, যে তার কথা শুনছে না সে তাকেই মেরে ফেলছে। এতে সিফ্যাং বলে, আমি তার প্ল্যান সম্পর্কে জেনে গেছি, আপনি গিয়ে সবাইকে বলুন যাতে সবাই তার কথা শোনে, না হলে সে সবাইকে মেরে ফেলবে। আর তাদেরকে এটাও বলবেন আমি অবশ্যই তাদেরকে তার হাত থেকে বাঁচাবো। অন্যদিকে আমাদেরকে ডেমন কিংকে দেখানো হয় যে একটি লোকের মধ্যে থেকে তার সোল বের করে নেয়। রুইউ তখন ডেমন কিংকে বলে, এই নিয়ে আপনি 80 জনের সোল বের করে নিলেন। এতে ডেমন কিং বলে, গড অফ ওয়ারের শক্তি পাওয়ার জন্য আমাকে আরো 19 জনের সোল বের করে নিতে হবে। রুইউ তখন জিজ্ঞাসা করে, কিন্তু আমাদের গড অফ ওয়ারের পাওয়ার কেন লাগবে? এতে ডেমন কিং বলে, যখন আমরা জেড কাপ থেকে স্টার অফ মুসাকে মুক্ত করব তখন তার শক্তি অনেক পরিমাণ বেড়ে যাবে আর তার মধ্যে তখন এত প্রেশার ক্রিয়েট হবে যে সে ছায়ে পরিণত হতে পারে। সেজন্য আমাদেরকে তার পাওয়ার আটকানোর জন্য গড অফ ওয়ারের পাওয়ার লাগবে, যাতে সে ছাই না হয়ে যায়। অন্যদিকে ব্রাদার লিও মার্কস প্যালেসে ঢোকার জন্য জোরাজুরি করছিল, কিন্তু কেউ তাকে ঢুকতে দিচ্ছিল না। তখন সিনিয়র লিও সেখানে এসে তাকে ঢুকতে দিতে বলে। এতে সে সিনিয়র লিওকে থ্যাংক ইউ বলে। সিনিয়র লিও তখন বলে, তুমি সিফ্যাংয়ের অনেক ক্লোজ, তাই আমি তোমাকে যেতে দিচ্ছি। সিফ্যাংয়ের মনের অবস্থা এখন খুব ভালো না, তাই তুমি একটু তাকে সান্ত্বনা দিও। এতে ব্রাদার লিও সেখানে চলে যায়। ব্রাদার লিও তখন সেখানে গিয়ে মরা কান্না জুড়ে দেয়। তখন সে কান্না থামিয়ে একটি লোককে বলে, তুমি এখানে কি করছো? আমার তোমার সামনে কাঁদতে লজ্জা লাগছে, তুমি একটু বাইরে যাও। লোকটি সেখান থেকে বের হতে না চাইলে ব্রাদার লিও তাকে জোর করে পাঠিয়ে দেয়।
লোকটি চলে গেলে ব্রাদার লিও সিফ্যাংয়ের কাছে যায়। ব্রাদার লিও সিফ্যাংকে বলে, আজ সন্ধ্যা 7টায় চিংমু টাউনে সুয়ানজি তোমার জন্য অপেক্ষা করবে। যেটা শুনে সিফ্যাংয়ের বিশ্বাসই হতে চাচ্ছিল না, কিন্তু ব্রাদার লিও বলে এটাই সত্যি। অন্যদিকে সুয়ানজি মন খারাপ করে বসেছিল, তাই লর্ড ফ্লাইং স্নেক তার মন ভালো করার জন্য তাকে খাবার খেতে বলে। তখনই তার কাছে একটি ডিসিপল আসে আর বলে একজন আপনার জন্য কিছু পাঠিয়েছে। এতে সুয়ানজি সেটি খুলে দেখতে পায় ফক্স ডেমন তার জন্য একটি চিরকুট পাঠিয়েছে, যাতে লেখা ছিল সন্ধ্যা 7টা চিংমু টাউনে দেখা করতে হবে। যাই হোক, এদিকে আমাদেরকে সিফ্যাংকে দেখানো হয় যে আগে ভাগে চিংমু টাউনে এসে বসেছিল। তখনই সেখানে কিছু বেল বাজতে থাকে। সিফ্যাংয়ের তখন সেই উইশ চাওয়া গাছের কথা মনে পড়ে। এতে সে সেইখানেই যেতে থাকে। অন্যদিকে আমরা সুয়ানজিকে দেখতে পাই, সেও সেই গাছের সামনেই দাঁড়িয়েছিল। তখন সেখানে সিফ্যাং আসে। সিফ্যাংকে দেখে সুয়ানজি প্রথমে অনেক খুশি হয়, কিন্তু পরক্ষণে সে গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে আর বলে, তুমি এখানে কেন এসেছো? আমার বাবা যদি জানতে পারে আমি তোমার সাথে দেখা করতে এসেছি, তাহলে সে আমার উপর অনেক বেশি রাগ করবে। সিফ্যাং তখন সুয়ানজির কাছে ক্ষমা চায় আর বলে, আমি তোমাকে আগেই আমার আসল আইডেন্টিটির ব্যাপারে জানিয়ে দিতে চেয়েছিলাম। এতে সুয়ানজি বলে, কিন্তু কেন জানাওনি? সিফ্যাং বলে, আমি তোমাকে কিভাবে জানাবো সেটা বুঝতেই পারছিলাম না, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ধোঁকা দিইনি। এতে সুয়ানজি বলে, আমি তোমাকে বিশ্বাস করি। সিফ্যাং তখন বলে, তাহলে তুমি বেরিয়ে আসো, আমি তোমার মুখ দেখতে চাই। এতে সুয়ানজি বলে, আমি তোমাকে বিশ্বাস করি তার মানে এই নয় যে আমি সব কিছু ভুলে গেছি। আমার এখনও মনে আছে যে তোমার বাবাই আমার মাকে মেরে ফেলেছে। এতে তখন সিফ্যাং বলে, তোমার মাকে আমার বাবা নয়, বরং মার্কস প্যালেসের লর্ড অর্থাৎ ডেমন কিং মেরে ফেলেছে। সুয়ানজি তখন সেখান থেকে বেরিয়ে আসে আর সিফ্যাংকে বলে, তুমি মার্কস প্যালেস ও স্কাই হল ছেড়ে দাও আর আমার সেক্টে আমার সাথে চলো, তাহলে আমার বাবা তোমাকে বিশ্বাস করবে আর ডেমন কিংকে আমরা দুইজন মিলে একসাথে শাস্তি দেব। কিন্তু সিফ্যাং বলে, আমি আমার সেক্টের লোকদের একা ছেড়ে দিতে পারি না, তারা কোনো এভিল ডেমন নয়, আর আমি আমার বাবাকে কথা দিয়েছি আমি আমার সেক্টের লোকদের রক্ষা করব। এতে সুয়ানজি বলে, তুমি ওই ডেমনদের সাথে থাকতে থাকতে যদি তাদের মতো হয়ে যাও আর আমার বিরুদ্ধে চলে যাও, তখন আমি কি করব? এতে সিফ্যাং বলে, তখন তুমি আমাকে মেরে ফেলো। সুয়ানজি এটা শুনে রাগ করে চলে যেতে থাকে। তখন সিফ্যাং তাকে আটকে সরি বলে আর বলে, তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে না? এতে সুয়ানজি বলে, আমার একটু সময় চাই, আমি ভেবে তোমাকে জানাবো। এটা বলে সুয়ানজি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লিংলংকে দেখতে পাই যে মার্কেটে তার জন্য কিছু জামা কাপড় কিনতে এসেছিল। তখনই সেখানে সেই ডিসেবলগুলো চলে আসে। তারা লিংলংকে দেখে উতাংয়ের ব্যাপারটি নিয়ে তাকে আবারও জ্বালাতে শুরু করে। এতে লিংলং রেগে গিয়ে তাদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু তারা লিংলংকে খুব বাজেভাবে সবার সামনে চেলে ফেলে দেয় আর বাজারে সবাইকে লিংলং ও উতাংয়ের ব্যাপারটি বলে দেয়, যাতে সবাই লিংলংয়ের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। তখন সেখানে লিটল সিক্স আসে আর তাদেরকে আচ্ছা মতন মারে, কিন্তু লিংলং এত কিছুর জন্য অনেকটা কষ্ট পেয়েছিল। লিটল সিক্স তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিংলং সব কিছুর জন্য নিজেকেই দায়ী মনে করছিল। সে ভাবছিল এর জন্য সেই দোষী। তাই লিটল সিক্স ঘুমিয়ে পড়লে লিংলং উঠে চলে যায় নিজেকে শেষ করার জন্য। লিটল সিক্স ঘুম থেকে উঠে লিংলংকে না দেখতে পেয়ে তার বাবার কাছে যায় আর বলে লিংলংকে কোথাও পাওয়া যাচ্ছে না। এতে তারা সবাই মিলে লিংলংকে খুঁজতে শুরু করে। তখন আমরা লিংলংকে দেখতে পাই যে নিজের হাতে একটি তলোয়ার নিয়ে নদীতে নামতে থাকে নিজেকে ডুবিয়ে মারার জন্য। তখনই সেখানে লিটল সিক্স চলে আসে আর তাকে একটি থাপ্পড় মারে। লিটল সিক্স লিংলংকে বলে, তুমি এতটা স্বার্থপর কি করে হলে? তুমি শুধু নিজের কথাই ভাবলে, আমার কথা একবার ভাবলে না। এবার আমি নিজেকেই মেরে ফেলবো, তখন দেখবে তোমার কেমন লাগে। এটা বলে লিটল সিক্স নদীতে যেতে থাকে। তখন লিংলং তাকে আটকে জড়িয়ে ধরে। এরপর লিংলংকে তারা ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু লিংলং তখন একটু অসুস্থ হয়ে পড়ে। হাওচান তখন খেয়াল করে সবাই এখানে আছে, কিন্তু সুয়ানজি নেই। তাই সে বুঝতে পারে সুয়ানজি হয়তো সিফ্যাংয়ের সাথে দেখা করতে গেছে। হাওচান গিয়ে লর্ড ফ্লাইং স্নেকের গলা টিপে ধরে আর বলে, সুয়ানজি কোথায়? এতে লর্ড ফ্লাইং স্নেক ভয় পেয়ে বলে দেয় সুয়ানজি এখন চিংমু টাউনে আছে। এরপর আমাদেরকে সিফ্যাংকে দেখানো হয় যে একটি ঘরের চালের উপর উঠে বসেছিল।
তারপর আমাদেরকে সুয়ানজিকে দেখানো হয়, যার কাছে হাওচান আসে আর বলে তুমি এখানে কি করছো। এতে সুয়ানজি চুপ থাকে। তখন হাওচান বলে তুমি এখানে ওই ডেমনটির সাথে দেখা করতে এসেছো তাই না? আজ আমি ওই ডেমনটিকে মেরেই ফেলবো। এটা বলে হাওচান সিফাংকে মারতে যেতে থাকে। তখন সুয়ানজির কাছ থেকে তার হেয়ারপিনটি পড়ে যায় আর সে নিজের 9 হেভেন পাওয়ার দিয়ে হাওচানকে আটকানোর চেষ্টা করে। হাওচান তখন সুয়ানজির 9 হেভেন ফায়ার থেকে কিছু ফায়ার নিজের কাছে রেখে দেয়। হাওচান সুয়ানজিকে বলে তুমি একটি ডেমনের জন্য নিজের গড অফ ওয়ারের পাওয়ার ইউজ করছো, যেখানে তোমার উচিত সব ডেমনদেরকে হত্যা করা। হাওচান তখন সুয়ানজিকে লিংলংয়ের ব্যাপারে সবকিছু বলে। এটা শুনে তাড়াতাড়ি সুয়ানজি লিংলংয়ের সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে সিফ্যাং তখন সুয়ানজিকে খুঁজতে থাকে। তখন সিফ্যাংয়ের কাছে ইউরান আসে আর তাকে সেই হেয়ারপিনটি দেখায় যেটি ভেঙে গেছিল। ইউরান বলে সুয়ানজি হয়তো তোমার সাথে ব্রেকআপ করতে চায়, তাই সে এটি রাস্তায় ফেলে রেখেছিল। যেটা শুনে সিফ্যাংয়ের বিশ্বাস হয় না। তখনই তারা বাইরে এসে দেখতে পায় সেখানে 9 হেভেন ফায়ার লেগেছে, যেটা শুধু সুয়ানজিই তৈরি করতে পারে। এতে ইউরান বলে দেখেছো, সে আমাদেরকে মারার চেষ্টা করছে। গড অফ ওয়ার ছাড়া এই ফায়ার আর কেউ তৈরি করতে পারে না। তখন সিফ্যাং নিজের পাওয়ার দিয়ে সেই আগুন নিভিয়ে দেয়। তারপর আমাদেরকে হাওচানকে দেখানো হয়। আসলে এই আগুন হাওচানই লাগিয়েছিল। অন্যদিকে ইউরান সিফ্যাংকে বলতে থাকে এটা সুয়ানজিরই কাজ, তুমি তার কাছে যেও না, সে তোমাকে মেরে ফেলতে চায়। কিন্তু সিফ্যাংয়ের এটা বিশ্বাস হয় না আর সে সুয়ানজির কাছে যেতে থাকে। অন্যদিকে সুয়ানজির বাবা এটা জেনে গেছিল যে সুয়ানজি সিফ্যাংয়ের সাথে দেখা করতে গিয়েছিল, তাই সে নিজেকে মারার হুমকি দিয়ে সুয়ানজিকে কথা দিতে বলে যে সে সিফ্যাংয়ের সাথে কোনোদিনই দেখা করবে না। আর পরের বার যখন সে সিফ্যাংয়ের সাথে দেখা করবে তখন তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী থাকবে। এতে সুয়ানজি না চাইতেও তার বাবাকে কথা দেয় যে সে সিফ্যাংয়ের সাথে আর কোনোদিনে কথা বলবে না আর তাকে সবসময় নিজের প্রতিদ্বন্দ্বী মনে করবে। ঠিক সেই সময় সিফ্যাংও সেখানে চলে আসে আর এটা শুনে সিফ্যাং সুয়ানজিকে ভুল বুঝে নেয় আর সেখান থেকে চলে যায়।